52 ভাষা আন্দোলন থেকে 69 গণঅভ্যুত্থান কিংবা 71 মুক্তিযুদ্ধ অথবা 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণঅভ্যুত্থানের সব আয়োজনেই অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করেছে গান। ব্যতিক্রম হয়নি 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও। এখানেও কথার পিঠে কথা জুড়ে তৈরি এক একটি গান ছাত্রছাত্রীদের দিয়েছে সাহস, জুগিয়েছে অনুপ্রেরণা। আজ সেই গানগুলো নিয়েই কথা বলবো। তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজনে। সাথে আছি আমি শাহরিন জেবিন। আর আজকে আমার অতিথি আন্দোলন ঘিরে তৈরি গানের 4 শিল্পী। আমার সামনেই আছেন পারশা মেহজাবিন পূর্ণি, তার পাশেই আছেন গোল্ড কিউব, তার পাশে আছেন স্ক্যারিক্রো এবং আমার ঠিক পাশে আমার পাশেই বসে আছেন জিল্লুর রহমান সোহাগ। আপনাদের সবাইকেই স্বাগত আজকের আয়োজনে। আর আমি যে শুরুতেই সবার কাছে একটু জানতে চাই, কখন কোন পরিস্থিতিতে কার মনে হলো যে আন্দোলন ঘিরে আসলে গান গেয়ে গান দিয়ে মানে আওয়াজ তোলা উচিত? আমি 4 জনের কাছে শুনতে চাই। শুরুতে কে বলবে? বলুন। সবসময় অ্যাজ এ র্যাপার আমরা যারা রেবেল পোয়েট্রি করি, আমরা হচ্ছে ভয়েস অফ দ্য ভয়েসলেস, যারা কথা বলতে পারতেছে না। আচ্ছা, ওদের হয়ে যেহেতু আমাদের স্কিলটা আছে শুরু থেকে। এর আগে আমার একটা গান ছিল কাক শাসন আমল, ওইটাতেও আমি এরকম রিসেন্ট সিচুয়েশনসগুলোর উপর কাক শাসন আমল চলতেছিল তখন। তারপর আমি একটা গান বের করি যখন ওই যে একটা ইন্টারভিউ করার কারণে খাদিজা নামের জগন্নাথ ইউনিভার্সিটির একটা মেয়ে অ্যারেস্ট হয়, তো ওরে নিয়ে আমি একটা গান করছিলাম মানুষ হতে চাই। তারপর যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হইলো, সবসময় প্রোটেস্ট পোয়েট্রি অ্যান্ড যে কোনো কাইন্ডেরই পোয়েট্রি প্রত্যেকটা আন্দোলন বা প্রত্যেকটা যারা বিদ্রোহ করতেছে ওদের ইন্সপায়ার করে আগায় যেতে, যুদ্ধের সময় হোক বা যে কোনো সময় হোক। আর আমরা অ্যাজ এ ভয়েস অফ দ্য ভয়েসলেস আমরা ট্রাই করি যে এই জিনিসটাই সবার মধ্যে ইন্সপায়ার করার। কারণ আমরা যদি যুদ্ধে না যাই, যেহেতু যুদ্ধে যাইতেছি না, আমরা আমাদের কলম ইউজ করতেছি অ্যাজ এন ওয়েপন। আপনার তো গানে একটা আছে, যে গানের শিরোনাম দেশ সংস্কার। দেশ সংস্কার, হ্যাঁ। ওকে, এই গানটা একটু শুনবো নাকি? 2 লাইন। অবশ্যই। আন্দোলন 47-52-4 আনে বিপ্লব প্রতিবার, বিদ্রোহী প্রতিবাদ আন্দোলন এমন না যে চাইতাছে কর্মসংস্থান, মাসিক ছাত্র ভাতা, মান সম্মান। ওরা কইছে রাষ্ট্রভাষা বাংলা চাই, পূর্ব পশ্চিম ভাগ চাই, নিরাপদ সড়ক চাই, কোটার সংস্কার চাই। ছাত্র যদি ভয় পাইতো বন্দুকের গুলি, উর্দু থাকতো রাষ্ট্রভাষা, উর্দু থাকতো বুলি। দেশে স্বৈরাচার রাজ করে, চোর রাজ ভোগ করে, গুলি খায়া পাখির চেয়ে ছাত্র বেশি মরে। পরিশ্রম আর যোগ্যতার মানে বুঝবো কেমনে? ওই তো নিজেই টিকা আছে নিজের বাপের নামের উপরে। বর্ডারে প্রতিবেশীর গুলিতে মরে গ্রামবাসী, মনে হয় ঘর আমার কিন্তু ঘরের মালিক প্রতিবেশী। মরণের ডর দেখাইবি তোরা, আবু সাইদের মতো আমি বুক পাইতা কুমু গুলি কর পোলা। ওকে, আমি একটু পূর্ণির কাছে জানতে চাই যে কখন, কিভাবে, মানে কেন মনে হলো যে এই গান দিয়ে আসলে মানে গান গেয়ে আন্দোলনের সাথে শামিল হতে হবে? গান গেয়ে আসলে আন্দোলনের সাথে শামিল হওয়ার জন্য গানটা লেখা হয়নি। গানটা আমি আসলে আমার দুঃখ থেকে লিখেছিলাম, আমার ক্ষোভ থেকে, আমার কষ্ট থেকে লেখা গানটা। আসলে এটা আন্দোলনের এত বড় পার্ট হিসাবে দেখব বলে গানটা লেখা হয়নি, যেটা সত্যি কথা। তবে ইন্সপায়ার্ড হয়েছি বলতে গেলে আমাদের যেরকম 71-এ আমরা দেখেছি, তখনও কিন্তু অনেক জাগরণের গান ছিল। আমি ছোট থেকে সেগুলো শুনতাম, আমার বাসাতে অনেক সিডি ছিল, আব্বু ওগুলো এনে এনে দিত। তো তখন থেকে আসলে দেশপ্রেম আমার মধ্যেই ছিল বলতে গেলে। আর দেশের গান বরাবরই আমার ভালো লাগে, দেশের গান গাইতে ভালোবাসি, ওইখান থেকে গানটা গাওয়া। আর ওই যে বললাম, একটা চাপা কষ্ট থেকে লেখা, রাত 2টার সময় বসে লেখা গানটা। তার আগের যে 10 দিনের একটা বিশৃঙ্খলা, একটা ক্ষোভ বা একটা চাপা কষ্ট, এই যে বাসার মধ্যে আইসোলেটেড থাকা, কিছু করতে পারছি না, এই জায়গা থেকে আসলে দুঃখর জায়গা থেকে গানটা লেখা। ওকে, স্ক্যারিক্রো কি কিছু যোগ করবে এখানে? হ্যাঁ, মানে আমার কাছে ব্যাপারটা এরকম ছিল যে আমি যখন দেখলাম যে প্রথম দিন যেদিন গুলি চালানো হলো স্টুডেন্টদের উপরে, আমি দেখলাম আমার অনেক ছোট ভাইরা আছে, আমার অনেক সহপাঠীরা, আমার অনেক ফ্রেন্ডরা, ওদেরকে গুলি করা হইতেছে, ওদের উপরে নির্বিচারে অত্যাচার করা হচ্ছে। একটা পর্যায়ে আমার মনে হইলো যে আসলে আমরা স্টুডেন্ট হিসাবে, মানে আমাদেরকে এখানে আসলে ওরা স্টুডেন্টদের মতো আচরণ আমাদের সাথে করতেছে না। আচ্ছা, আমরা যে এই দেশের একজন স্বাধীন নাগরিক, একজন স্বাধীন স্টুডেন্ট, এই আমাদের একটা যৌক্তিক দাবিকে ওরা মানতেছে না। আমার কাছে একটা পর্যায়ে মনে হয়েছে ওরা তো আমাদের সবাইকে মেরেই ফেলবে আলটিমেটলি। তো
মরার আগে হলেও আমি কিছু একটা বলে যেতে চাই যেটা আমার মনের ভিতরে আছে। আমার ইয়ে ছিল যে হ্যাঁ হয়তোবা এই গানটা করার পরে বা এটা করার পরে বা এমনি তো কিছু না করলেও আলটিমেটলি আমি একজন স্টুডেন্ট হিসাবে আমাকে মেরেই ফেলবে। তো সেইখান থেকেই আমার মনে এই জিনিসটা এসেছিল। এরপরে আমি হঠাৎ করে আমি মানে আউট অফ নোওয়্যার আমার কাছে মনে হলো যে আচ্ছা ওর সাথে একটু কথা বলি। গোলকিপার সাথে আমি রাতের বেলা আউট অফ নোওয়্যার একটা টেক্সট করেছিলাম যে আই ওয়ান্ট ডু সামথিং উইথ দিস। তো বললো যে ও অলরেডি একটা গান লিখতেছে, অলরেডি একটা গান বানাচ্ছে, আমি কি ওর সাথে ফিচার করবো কিনা। অ্যান্ড দেন উই স্টার্টেড টুগেদার। ওকে, সোহাগ ভাইয়া এই জায়গাতে কি বলবেন? কখন আপনার মনে হলো যে গান গাওয়া উচিত আসলে এই সময়ের এই পরিস্থিতি নিয়ে? সত্য কথা বলতে যে পূর্ণি যেটা বললো কাইন্ড অফ ওরকমই যে এটা আসলে কোনো দায়বদ্ধ থেকে লেখা না, একদম অনেস্টলি বলি আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি। আমার কাছে মনে হয় যে সব কিছুর ঊর্ধ্বে আমি শিল্পী, আমি ব্যবসায়ী, আমি স্টুডেন্ট, সব কিছুর বাইরে আমি একজন মানুষ। আচ্ছা, আমি যখন দেখবো যে একটা ন্যায়সঙ্গত দাবির জন্য একজন মানুষ আক্রান্ত হচ্ছে, গুলিতে একজন মানুষকেই একজন মানুষ করছে, দুজনই মানুষ, যে গুলি করছে সেও মানুষ, যে গুলি খাচ্ছে সেও মানুষ। সো আমার কাছে মনে হয়েছে যে একজন সংবেদনশীল মানুষ হিসাবে ওই ব্যাপারটা আমাকে আসলে রীতিমতো হর্ন করেছে ওই সময়। আমি লিটারেলি তখন মানে এমন হতো যে আমি সারা রাত না জেগে একটু জেগে আমি মোবাইলে স্ক্রল করছি, দেখছি কী অবস্থা। আমি যখন আবু সাঈদের ভিডিও দেখছি বা মুগ্ধকে যখন দেখছি, আমি তখন মনে হচ্ছে যে আমি না মানে শ্বাস নিতে পারছি না, হাঁসফাঁস করছি। তো তখন আসলে মানে আমি তখন গান লিখতে বসবো বা একটা লিরিক লিখতে বসবো, একদম কিছু না। মনে হচ্ছে যে থাকে না যে একটা মানুষের ভাষা, যে এক্সপ্রেশন, কোথায় কোনো একটা জায়গায় আমাকে রিলিজ করতে হবে এই কথাটা। তো আমি জাস্ট তখন যেটা করেছি যে আমি জাস্ট একটা ওই মানে মোবাইলে টাইপ করে জাস্ট লিরিকটা লিখছি যে আমার কাছে মনে হয়েছে যে এতগুলো বাচ্চা, এতগুলো স্টুডেন্ট, এরা তো পাখির মতো, এরা মানে এদেরকে তো কোনো কালিমা নেই। কারণ কালিমা মানে শরীরে লাগার আগে বা মনে লাগার জন্য যে নির্দিষ্ট বয়স দরকার, সেই বয়স তো এদের হয়নি। সো যে শুটার আসলে পাখি শুট করে মারছে, ওকে একবারও মনে হচ্ছে না ব্যাপারটা এরকম যে দিন শেষে আমি কিভাবে ঘুমোতে পারছি। গানের কথাগুলোকে সাজিয়েছেন যে এই খুনের দায় কে নেবে, প্রধান। তখন আসলে আমি প্রথমে যেটা করেছি যে তখন আমি প্রধানকে প্রশ্ন করছি, যে প্রধান বলতে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছি যে আমি তো একজন মানুষ, মানে একদম খুবই সাধারণ মানুষ, আমি ঘুমোতে পারছি না, আমাকে রীতিমতো এই চেহারা আমার চোখে চোখ বন্ধ করলে এই একটা মুখ ভেসে ভেসে আসছে, মুগ্ধ, আবু সাঈদ, রাফি, সব ঘুরে ঘুরে আসছে। আপনি মারছেন, আপনার কি এটা হচ্ছে না, আপনার কিছু হচ্ছে না, আপনি কি আক্রান্ত হচ্ছেন না মানুষ হিসাবে? তো ওই একটা জায়গা ফার্স্ট পার্টে। তারপরে দেখি যে গান তো হয় না যে যখন লেখা শুরু হয় এক্সপ্রেশন, তখন ওইটা আসলে আস্তে আস্তে প্রোগ্রেস করে। কি হয়, একসময় দুঃখ পাই, আক্রান্ত হই, তারপর ওইটা কি হয়, ক্ষোভে রূপান্তরিত হয়, একসময় প্রতিশোধ স্পৃহা তৈরি হয়। সেই জায়গা থেকে আসলে আপনার তখন গানটা তৈরি করার ইচ্ছা হয়েছে এবং সেই গানটা তো আমরা তৈরি যেটা হচ্ছে তখন জাস্ট লিখেছি, আমি গান আসলে তখনও করি নাই। আর আমি খুবই কালে ভদ্রে গান করি, আমি মোস্টলি লিখি আর হচ্ছে আপনি গান লেখার গল্পটা শুনবো। তো আমি একটু পূর্ণির কাছে আসতে চাই যে পূর্ণির গাওয়া যে গান চলো ভুলে যাই, সেই গানটার 7 মিলিয়ন, প্রায় 7 মিলিয়ন ভিউ হয়েছে ফেসবুকে। মানে 70 লাখ মানুষ এই গানটাকে দেখেছে, শুনেছে, অবশ্যই শেয়ারও করেছে অনেক মানুষ। তো সেই জায়গা থেকে আমি একটু গানের অভিজ্ঞতাটা জানতে চাই, কিন্তু তার আগে আমি গানটারই 2 লাইন শুনতে চাই। শিওর। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যা পুরো জাতি, কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতি। আমি ভুলে যাই কিভাবে বুলেট ছিদ্র করেছে মুগ্ধকে, তুমি ভুলে যাও আবু সাঈদের বিশ্বাসে ভরা বুকটাকে। জাতি ভুলে যাক কালো রাত আর স্মরণ করুক রেলটাকে, চলে যাক নেট নিভে যাক, জাতি হাইনাতে খাক দেশটাকে। চলো ভুলে যাই চোখে দেখা খুন, ধরে নি ওটা নাটক ছিল, ধরে নি সব ঠিকঠাক। এমন কত রাজাকার আসলো গেল, কত ফাইয়াজ, প্রিয় জাফর আহাদ পলকে যায় হারিয়ে। বেঁচে থাকো তুমি, বেঁচে থাকি আমি লাশের উপরে দাঁড়িয়ে। চলো দেখে নি বাতাবি লেবু লটকনে দেশে ছাড়িয়ে, চলো কেঁদে ফেলি ফ্লাইওভার আর মেট্রো রেলটা জড়িয়ে। মূল্যবোধের রক্ত ক্ষরণ আকাশ থেকে ঝরুক,
মায়োপিক জাজে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারুক, আমার শ্মশান বাংলা ভালো নেই আজ তবু তাকে আমি ভালোবাসি। দুনিয়াতে পাই নরকের স্বাদ বাংলা মাঝ বানভাসি। গোধরে থাকুক আরো সের মানুষ, আঁকড়ে থাকুক গদি, পরে কোনো গানে ফিরবো আবার, এই প্রাণটা থাকে যদি। আসলে সামনাসামনি বসে গানগুলো শুনতে ভালো লাগছে। আর এই যে গানের লিরিক্স, ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি, এই গানের কথাগুলো কিভাবে মাথায় এলো এটা একটু শুনতে চাই। আমি খুবই ইমোশনাল মানুষ, যেটা বলতে আচ্ছা। গেলে অনেক বেশি হার্ট হচ্ছিলাম, যেটা সত্যি কথা, জেনজির ভাষায় যেটাকে বলে, অনেক হার্ট হচ্ছিলাম। সেই জায়গা থেকে একটা কষ্ট পেলে মানুষ কি বলে যে ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি তাই করো, এরকম না যে আমি আর কিছু করতে পারছি না, আমি বললেও কিছু হবে না। সেই জায়গায় আমি জানি যে মানে আমার কথার এখানে কোনো দাম নাই, বা আমি এখানে কিছুই করতে পারছি না, যে তুমি যা ইচ্ছা তাই করো, এরকমই আর কি বিষয়টা। বিষয়টা এমন না যে তুমি এটা করো, এটা হচ্ছে আমার কষ্ট থেকে বলা যে যা ইচ্ছা করো, আর কিছু বলবো না, এরকম চলো ভুলেই যাই। মানে ভুলে কারণ যাওয়াটাই কয়েকদিন পর উচিত, এমনি আসলে মানুষ এমন ভুলে একটা যাবে। কত কিছু, জায়গা। হ্যাঁ, কত কিছু এরকম আমাদের দেশে হয়েছে যেগুলো আমাদের এখন মনেও নেই, মনে করি না আমরা। এটা হয়তো একদিন আমরা ভুলে যেতাম যদি আমরা এগুলো না তুলে ধরতাম, যদি এই জিনিসটা এত বেশি ভায়োলেন্ট না হতো। মানে আপনাদের গাওয়া গানগুলো কিন্তু ছাত্রদেরকে আন্দোলনের সময় বেশ অনুপ্রেরণা জুগিয়েছে। সে জায়গা থেকে কিন্তু যখন আন্দোলন চলেছে, যখন পরিস্থিতিটা একেবারেই খুবই অস্বাভাবিক ছিল, তখন কিন্তু মিডিয়া আপনাদের গানগুলোকে প্রচার করতে পারেনি। একটা কিন্তু চাপ ছিল। তো এই জায়গাতে আপনাদের মানে নিশ্চয়ই অভিজ্ঞতাটা আছে, একটু শুনতে চাই। হ্যাঁ, গানটা তো রিলিজ হওয়ার আরও 2-3 দিন পর থেকে মোটামুটি আমাকে মানে এই যে নিউজ পেপার বা বিভিন্ন জায়গায় ফিচার করার জন্য ডাকা হয়েছে। তো প্রথম 2-3 দিন এমনি জাস্ট আমারটা থেকে, আর অন্য মিডিয়া কভার করেনি, কিন্তু আমার মনে হয় না এটা খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে, কারণ সাধারণ মানুষ কিন্তু এগুলো নিয়ে মানে বেশি ফরওয়ার্ডেড ছিল, কারণ আমার গানগুলো আরও অনেকেই কভার করেছে, ইভেন ওদের গানগুলো দেখছিলাম সবাই শেয়ার করছে, আমিও শুনেছি ওদের গান। তো এগুলো না মানুষ নিজে থেকে যে শুনছে, এখানে আসলে মিডিয়ার হয়তো বা মিডিয়া থাকলে আরও একটু বেটার হইতো, কিন্তু খুব একটা ইম্প্যাক্ট পড়েনি। মানে আমি জানতে চাচ্ছিলাম যেটা, যে এই যে গানগুলো প্রচারের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা কিন্তু ছিল একটা সময়। তো এই যে সীমাবদ্ধতাটা নিশ্চয়ই আপনারা অনুভব করেছেন, একটু যদি বলেন এই বিষয়টাতে। একটা টাইমে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। একটা টাইমে আমার গান যেরকম কাকশাসনামল, মানুষ হতে চাই, অনেকে শেয়ার দিতে চাইতো না, কারণ হচ্ছে আমি ডেঞ্জারে যেন না পড়ি। কারণ মোস্ট অফ দ্য টাইম আমি বেশি স্ট্রেট ফরওয়ার্ড থাকি, অতিরিক্ত, যে আমার এত না ঘুরায় পেঁচায় এভাবে বলার সময় নাই অ্যাজ এ র্যাপার, অ্যাজ এন এমসি। কারণ আমাদের একটা র্যাপার আছে KRS-One, ওর একটা উক্তি হচ্ছে যেরকম, এ র্যাপার স্পিট রাইমস দ্যাট আর মোস্টলি ইললিগাল, অ্যান্ড এমসি স্পিট রাইমস টু আপলিফট দেয়ার পিপল। তো অ্যাজ এন এমসি সবসময় আমি স্ট্রেট ফরওয়ার্ড থাকি। তো একটা টাইমে মানুষ, আমি যদি কোনো ক্ষতিতে না পড়ি বা আশেপাশের মানুষ, তখন তো একটা টাইমে যে বাক স্বাধীনতা এগুলো ছিলই না, একদমই ছিল না। যা আমি বলতেছি, আরেকজন এসে বলতেছে যে তুমি এটা বইলো না, তোমার ক্ষতি হইব, অথচ ও আমার সাপোর্ট করতেছে না, যে ও জানে যে আমি রাইট, বাট ও আমারে বলতেছে যে তুমি রাইট, বাট যারা রং ওদের সংখ্যাটা অনেক বেশি। তো একটা টাইমে ধৈর্যের বাটটা এরকম ভাঙা গেছে যে কারোই কিছু আসতেছে যেতেছে না এখন, যে সত্যটা আগে বাড়াইতে হইব। প্রথম আন্দোলনের দিন যদি 30 জন মারা যায় থাকে, 5000 মানুষ আসা থাকে, পরের দিন 20,000 মানুষ আসছে, 100 মানুষ মরছে, এরপরের দিন 50,000 মানুষ আসছে, 200, আর কি ধৈর্যের বাঁধ এরকমভাবে ভাঙা হয়েছে মানুষ আর কোনো ওয়েই দেখে নাই। আর আমার তো এই গান রিলিজের পর হচ্ছে আমি যে মিডিয়া কভারেজ বা আমি নিজে প্রমোট করব, এটা পসিবল হয় নাই। আমি দৌড়ের উপরে, আমার বাসায় টোটাল 5 বার পুলিশ আসছে এই গানের জন্য। আমার আম্মুরে থ্রেট করছে যে আমার নামে দেশদ্রোহের মামলা হবে, আমি সরকার বিরোধী, তারপর দেশ বিরোধী গান করা হইতেছে, আমার সারা জীবনের জন্য জেলে দিয়ে দিবে, এইরকম জিনিস। তো এইগুলোর মধ্যে থেকে আমি একটা টাইমে বুঝি নাই যে আমার গানটা এত ম্যাস অডিয়েন্সের কাছে চলে গেছে। কারণ আমি ওই টাইম পর্যন্ত আমি কোনো আর কি কমার্শিয়াল বা এরকম কোনো রিয়েলাইজেশনও ছিল না, হ্যাঁ, যে এইভাবে চলতেছে, এইভাবে এই গানটা আমাকে মানুষ বলতেছে রাস্তায়, ভাই 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 তুমি এই যে তোমার গান। তো আমি বুঝি নাই যে গান এত ম্যাস অডিয়েন্সের কাছে চলে গেছে। আন্দোলনের মধ্যে মানুষ গান বাজাইছে, প্রোটেস্ট করছে, প্রোটেস্টের মধ্যে গান বাজায় প্রোটেস্ট করতেছে, এইটাই হচ্ছে সবার অর্জন আমাদের।
এই যে গান গাইতে গিয়ে, গান প্রচার করতে গিয়ে, গান মানুষের কাছে পৌঁছতে গিয়ে যে আপনার একটা অসুবিধা হলো, আপনি বললেন যে পুলিশ এসেছে 5 বার বাসায়, সেই জায়গাতে আপনার কি অসুবিধা হয়েছিল? আমার ব্যাপারটা হয়েছিল এরকম যে ওকে যখন পুলিশের এটা আসছে ওর বাসায়, ওর কাছ থেকে আমি যখন জানতে পারছি, তখন আমার ব্যাপারটা হয়েছে যে আমার ফ্যামিলি থেকে একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছে যে অবশ্যই আমার বাবা মা চাবে না যে এরকম কোনো ইনসিডেন্ট আমি পড়ি। তো আমাকে ওই মুহূর্তে নিজেকে মোটামুটি গা ঢাকা দিয়ে ফেলতে হয়েছে, যে কোনোভাবে আমি চাইলেও এই গানটাকে প্রমোট করতেও পারতেছিলাম না, কোনোভাবে কাউকে বলতেও পারতেছিলাম না যে আমি এই গানের একটা অংশ। কারণ আমার আশেপাশের মানে থাকে না যে আপনারও দেখবেন যে অনেক ক্লাসমেট আছে যারা কোনো না কোনোভাবে ওই দলের সাথে যুক্ত, ওরা তো আপনাকে চিনে। তো যখন ওরা জানতে পারতেছে যে আমি ওই গানের সাথে যুক্ত, তখন আমাকে ওপেনলি থ্রেট করা হইতেছিল, আমাকে বলা হইতেছিল যে এটা ডাউন করে ফেলতে, গানটা ডাউন করে ফেলতে বা কোনোভাবে ইয়ে করতে, না হলে এটা নিয়ে অনেক সমস্যা হবে। মানে পুলিশের ঝামেলা থেকে শুরু করে তো আছে, এছাড়াও অন্য ধরনের থ্রেট, যে লাইফ থ্রেট, হ্যান ত্যান এই ধরনের থ্রেট আসা শুরু করলো। তো এরপরে যেটা হলো যে নিজেকে গা ঢাকা দিতে বাধ্য হয়েছে। হ্যাঁ, মানে আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন যে মিডিয়ার যে ব্যাপারটা, মিডিয়া আমাদের কভার করতে পারেনি কারণ একটা বাধ্যবাধকতা ছিল এখানে। হ্যাঁ, আমাদের একটু ইয়ে হয়েছিল, যদি মিডিয়া আমাদেরকে এই সাপোর্টটা দিতে পারতো হয়তো বা আমরা আরো বেশি মানুষ হয়তো বা বলতে আসতে পারতো। কিন্তু এখানে এটাও বুঝতে পারতেছি যে এখানে আপনাদের আসলে কিছু করার ছিল না। আমরা যেরকম চাপে ছিলাম আপনারা সবাই এরকম চাপেই ছিলেন। মানে এই জায়গাতে আপনি কি সীমাবদ্ধতা ফেস করেছেন? সীমাবদ্ধতা ফেস করিনি একেবারে, সে অর্থে বলবো আমি প্রেশারও ফিল করিনি। আমার কাছে মনে হয়েছে যে একটা ন্যায়সঙ্গত দাবির পক্ষে দাঁড়ানো একটা শিল্পীর কর্তব্য। আমি তো একদম 19 তারিখে গানটা রিলিজ দিয়েছি, গানটা কোথায় যাবে না যাবে আসলে একদম চিন্তা করিনি। আমার কাছে মনে হচ্ছে যে প্রথমত আমি যখন তখন তো অলরেডি আবু সাইদ, মুগ্ধ বেশ কিছু ক্যাজুয়ালিটি হয়ে গেছে তখন অলরেডি। তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা জেনারেশন দেখছি যারা বন্দুকের বিপরীতে একদম দাঁড়িয়ে গেছে পুরো বুকচিতে এক ন্যায়সঙ্গত দাবির পক্ষে। তখন মনে হয়েছে যে ইটস অ্যান অপরচুনিটি ফর মি। আমি খুবই সৌভাগ্যবান, আমি একটা জেনারেশনকে দেখছি যেটাকে আমরা জেন জেড বলি বা জেন জি বলি। তো আমার কাছে তখন আসলে চিন্তা করি নাই যে আমার এদের পক্ষে দাঁড়াতে হবে বা কিছু একটা। আমার মনে হচ্ছে যে এটা ন্যায়সঙ্গত দাবি এবং এই বাচ্চাগুলো দাঁড়াচ্ছে, ভয় কাজ করেনি এবং আর কারোর মধ্যে আসলে ভয়টা কাজ করেনি। ভয় কাজ করলে এটা করা যেত না। যখন আমি দেখছি যে ধরপাকড় হচ্ছে, প্রচুর ধরপাকড়, মনে হচ্ছে কি হলে কি হবে, মনে হয়নি যে আমাকে ধরে নিয়ে যেতে পারে। ধরে নিয়ে গেলাম, তখন মনে হচ্ছে যে অ্যাটলিস্ট আমরা তো এর আগের জেনারেশন, মানে আমি মিলি জেনারেশন, সো মনে হয়েছে ধরে নিয়ে গেলে অ্যাটলিস্ট আমি কাজে লাগবো ওদের। সিরিয়াসলি আমার এটা মনে হয়েছে। যে আপনি তো শহরতলি ব্যান্ডের, জি তাই না? তো ব্যান্ডের থেকে কি গানটা আপনি এনেছিলেন নাকি? না, এটা আসলে ব্যান্ড থেকে আসেনি, আপনি এককভাবে এনেছেন? এককভাবে। এটা আসলে একেবারে বললাম আনপ্ল্যান্ড সং। আমি একেবারে জাস্ট একটা গিটার দিয়ে কোনো মতে রেকর্ড করে ছেড়ে দিয়েছি, মানে ইভেন আমি ইউটিউবে অন্য কোনো প্ল্যাটফর্মে দেইনি। আমার কাছে মনে হয়েছে যে অ্যাটলিস্ট 200 মানুষের কাছে যদি যায় তাহলে আমি আমার কথাটা পৌঁছাতে পারবো। এই কথাগুলো কিভাবে এলো? বললাম না, এটা আসলে একেবারে যে ওই সময় ইনস্ট্যান্ট মনে হচ্ছিল যে হয় না, যে আমার কাছে মনে হয় যে এই ধরনের কাজ যেগুলো, এই কাজগুলো না আসলে খুব প্ল্যান করে লেখা যায় না বা এগুলো করা যায় না, এটা অটোমেটিক তৈরি হয়ে যায়। কারণ আমি তো আক্রান্ত হচ্ছি আর এটা হচ্ছে আমার এক্সপ্রেশন, সো এক্সপ্রেশনটা অটোমেটিক চলে আসে। আমি দুঃখ পেলে কাঁদি না, সো লেখাটাও ঠিক কাইন্ড অফ এরকম। তো ও প্রধান গানটা একটু শুনবো নাকি আপনার কাছ থেকে? আচ্ছা, এমনি অল্প একটু গাওয়া যায় প্লিজ। তোমার ছুড়ে দেওয়া বুলেট বুকে নিয়ে পাখিরা উড়েছিল কাল আকাশে, পোড়া শহরের বুকে ঝরিয়ে গোলাপ বৃষ্টি, মুক্তির শিহরণ জেগেছিল বাতাসে। ও প্রধান, তোমাকে বলছি শোনো, এই পাখি হত্যার দায় নিয়ে ঘুমোতে পেরেছ কি সারা রাত? নাকি ষড়যন্ত্রের নামে খুঁজে নিলে দায় এড়ানো অজুহাত? মানে আপনাদের প্রত্যেকের গানের কথাগুলো এমন যে প্রত্যেকটা মানুষের ভেতরকার কথা এই টাইপের। তো গানগুলো যখন প্রকাশ পাচ্ছিল, মানে পেয়েছে, তখনকার পরিস্থিতি যদি আমি একটু বলি, যে একদল কিন্তু আপনাদেরকেই রাজাকার বলে সম্বোধন করে ফেলেছিল, তখন কেমন লেগেছিল? তখন আসলে ব্যাপারটা এরকম যে আমি যদি একদম ওপেনলি বলি ব্যাপারটা, যে আমার কাছে জাস্ট সেটাই মনে হয়েছে যে কিছু মানুষ আছে না, যে তারা নিজেরা ইনসিকিউরিটির জন্য তাদের নিজেদের যে আইডেন্টিটিটা সেটা অন্য কারো উপরে চাপায় দেয়। আমার কাছে জাস্ট এই জিনিসটাই মনে হয়েছে যে রাজাকারটা আসলে কারা,
যারা মানে আমরা যেটা জানি, আমরা তো অবশ্যই মুক্তিযুদ্ধের সময় ছিলাম না, আমরা আমাদের দাদি নানি বা দাদাদের কাছ থেকে যেটা শুনেছি যে যারা বিশ্বাসঘাতকতা করেছে নিজের জাতির সাথে, তাহলে আসলে অন দ্যাট পয়েন্ট অফ ভিউ কারা আসলে নিজের জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে? তাহলে যারা আমাদেরকে রাজাকার বলছে, আমি মনে করি আসলে আমাদেরকে যারা বলতেছে ওরা নিজেদের দায়টাকে ঢাকার জন্য আমাদের উপরে জিনিসটা চাপাই দিতেছে। সো ওইখান থেকে আমার জাস্ট হাসিই পেয়েছে, অন্য কিছু আসেনি আমার ভিতর থেকে। মানে এই জায়গা থেকে গোল্ড কিউব কি বলবেন? আমি এটা নিয়ে কথা বলছি যে যে রাজা প্রজার খবর লয় না ওই রাজা কার, ওই আসল রাজা কার তুমি আমি প্রজা যার। এখন রাজাকার আমারে বলার আগে বা যারা এটা নিয়ে কথা বলতেছে, মানুষ যে 18 কোটি 17 কোটি মানুষ সবাই দেখছে যে ছোট্ট একটা জিনিস কোটা সংস্কার থেকে এই আন্দোলন গেছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যাইতেছে, যে মানুষ এতদিন যারা চুপ ছিল তাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিছে। একটা পর্যায়ে যে সবচেয়ে নিম্ন স্তরের যে গালিটা দেওয়া হয় ভদ্র ভাষা বাংলাদেশে রাজাকার, ওইটা বলা হয়েছে স্টুডেন্টদের, সাধারণ মানুষদের যারা ভোট দিতেছে ওদের বা আগায় নিতেছে যে দেশটার স্টুডেন্টরা। আমরা তো ফিউচার বাংলাদেশে, তাই না? দেখা গেছে যে আমাদের মধ্যে থেকে কেউ ভবিষ্যতে বুদ্ধিজীবী হবে, শহীদ হয়ে গেছে অনেকে, মুক্তিযুদ্ধ হয়ে গেছে 2024-এর আর কি আইডেন্টি পেয়ে গেছে। তো ভবিষ্যতের যে প্রজন্ম ওদের যখন আপনি ডাইরেক্ট ওই বাংলাদেশের সবচেয়ে নিম্ন স্তরের যে গালিটা দিবেন, তখন মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। যে এর চেয়ে নিচে আর কি দিবি তুই মানুষকে? সম্ভব না। মানুষ আগায় গেছে, সবাই আগায় গেছে, ওদের ক্ষতি হয়ে গেছে, আমরা আমাদের জায়গায় আলহামদুলিল্লাহ। একটা গান গাওয়ার কারণে রাজাকার শুনতে হয়েছে, পূর্ণির এই জায়গাতে তখন কেমন লেগেছে? রাজাকার যখন বলেছে, সত্যি কথা বলতে গেলে আমি ওটা গায়ে লাগাইনি, কারণ বললেই তো আর আমি রাজাকার হয়ে গেলাম না। ওই জায়গার ইমোশনটা আসলে কন্ট্রোল করা উচিত সবার, আমার মনে হয়েছে। তবে ওই যে বললাম যে একটা ছোট কথার দ্বারা কিন্তু এত বড় একটা বিষয় ঘটে গেল। কথাবার্তা আসলে অনেক বুঝে শুনে বলতে হয়। আমি এই ব্যাপারে প্রধানমন্ত্রী থেকেও বেশি মানে দুঃখ পেয়েছি জাফর ইকবালের কথায়। উনি আমার অনেক প্রিয় লেখক ছিলেন, আমি ওনার অনেক বই পড়েছি, আমার মানে বাসা ভর্তি ওনার বই। আমি ওনার জায়গা থেকে এটা নিতে পারিনি যে উনি লিখে দিয়েছেন যে রাজাকারের জায়গায় আর যাব না আমি। মানে উনি তো মানে ডিরেক্টলি প্রধানমন্ত্রী তাও একটা মানে জেনারেলাইজ একটা মানে দিয়েছিলেন, মানে তারটা এত বেশি ক্লিয়ার ছিল না স্টেটমেন্ট, সে জাস্ট একটা কথার কথা বলেছিলেন। অবশ্যই মানে ভালো করেননি বলে, কিন্তু জাফর ইকবাল যেটা বলেছেন এটা তো একদম ডিরেক্টলি হিট করে বলা, এটা আমি বেশি কষ্ট পেয়েছি আসলে। আর প্রথমে আসলে এত গায়ে লাগেনি, প্রথম যেদিন বলেছিলেন যে হ্যাঁ রাজাকারের বাচ্চা পাবে না তুমি, মানে ওটা আসলে এত গায়ে লাগানোর বিষয় ছিল না আমার কাছে। যে ওটা হয়তো বা এমনি রাগের মাথায় বলেছে, হয়তো সবার গায়ে লেগেছে, স্বাভাবিক, কারণ এটা আসলে খুবই খারাপ একটা বিষয়। সোহাগ ভাই কি বলবেন? আমার মতে যে হয় কিরকম যে একটা শাসক যখন আসলে আস্তে আস্তে স্বৈরাচারী শাসক হিসেবে তৈরি হয়, এটা একটা প্রক্রিয়া আসলে। সো তার আসলে ধর্মটা থাকে এরকম যে মানুষকে আমি সাপ্রেস করে রাখবো, ওকে কিছু বলতে দিব না, ওর বাক স্বাধীনতা থাকবে না। সো বাক স্বাধীনতা মানুষের ভেঙে দেওয়ার সবচেয়ে বড় কাজটা হচ্ছে ওর মোরালটা ভেঙে দিতে হবে কোনো একটা ভাবে। ওকে এমন কিছু বলতে হবে ও মোরালি আর ও শক্ত হয়ে দাঁড়াতে পারবে না। যখন আমি একটা প্রজন্মকে রাজাকার আখ্যাইতে দিচ্ছি তার মানে কিন্তু আমি ওর মোরালটা ভেঙে দিচ্ছি। তো এই গেমটা তো আসলে দীর্ঘদিন ধরে চলছে, মানে সবকিছুতে একটা সীমারেখা আছে, সবকিছুর একটা ও যেটা বলে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়া। স্বৈরশাসক যতই শক্তিশালী হোক না কেন তার কিন্তু একটা লিমিট আছে, একটা সীমা আছে। পৃথিবীতে কোনো স্বৈরশাসকই চিরন্তন না, তাকে কোথাও না কোথাও ভাঙতে হয়। বলে না যে ইতিহাস থেকে কেউ আসলে শিখে না। আমাদের বাংলাদেশে তো অনেক ইতিহাস আছে, 90 তো আমাদের এই যে স্বৈরাচারী শাসক যার পতন হলো কয়েকদিন আগে, সেই তুলনায় 90-এর স্বৈরশাসক কেউ এখন মনে শিশু স্বৈরশাসক টেকনিক্যালি। কারণ দেখেন ওর কাছে কিন্তু খুব বেশি দিনের ইতিহাস না, মাত্র হয়তো 10-20 বছরের ইতিহাস। সো ওইটাকেও মাথায় রাখিনি। সো একটা সময় হয়েছে কি যে আমি যখন আজকে ওকে একটা গালি দিলাম ওর মোরাল ভেঙে গেল, কালকে একটা দিলাম ও ভেঙে গেল। তখন আপনি যখন গালিটা শুনেছেন বা রাজাকার শব্দটা শুনেছেন যে ওই কাতারে আপনাকে ফেলা হয়েছে, আমার কাছে আপনার মোরালটা কি? আমার কাছে মনে হয়েছে যে আমি বললাম না যে আমি স্বৈরশাসকের চরিত্রটা আমি জানি যে ওর ট্যাগ নিয়ে আমি মোটো কনসার্ন। এটা তো আমরা নেগেটিভ কথা শুনেছি সেটার বিষয়ে বলছি। যদি বলি যে আপনাদের এই কাজে এই উদ্যোগে পরিবার পরিজনরা কি বলেছে একটু ছোট্ট করে শুনতে চাই আমি। কে বলবেন, একজন বলেন। আমার ফ্যামিলি থেকে 100% সাপোর্ট ছিল। যেমন আম্মু সব হ্যান্ডেল করতেছে, দোয়া করতেছে। আব্বু আমার আম্মুরে বলে দিছে যে ওরে গানের ব্যাপারে, বা আমি তো প্রোটেস্টে যাইতাম প্রত্যেকদিন, আন্দোলনে যাইতাম, তো বলছে যে ওরে এগুলোর মধ্যে কোনো বাধা দিবা না, ও ওর মতো করবো, এটা ওর যুদ্ধ, ওর লড়াই করবো, এটা ওর। আম্মু দোয়া করছে আমার কখনোই এগুলো থেকে আর কি যে
নেগেটিভ এনার্জি ফ্যামিলি থেকে আমি পাইনি। স্ক্যারি ক্রো কি বলবে? আমি আমার মায়ের কাছ থেকে কমপ্লিট সাপোর্ট পেয়েছিলাম। আমার বাবাকে আমি বেসিক্যালি 5 তারিখের আগ পর্যন্ত আমি কিচ্ছু বলিনি। আমার বাবা জানতও না যে আমি এরকম কিছু একটা করেছি। তো 5 তারিখের পরে যখন বলেছি, আমার বাবা কতক্ষণ চুপ করে বসেছিল। বসে থাকার পরে মানে বেসিক্যালি ওনার কোনো কিছু বলার ছিল, উনি বুঝতে পেরেছি উনি কিছুটা ভয় পেয়েছেন, বিকজ লাইক অনেক কিছু তো হয়ে গেছে আশেপাশে। আসলে সব অনুভূতি প্রকাশও করা যায় না। হ্যাঁ, পূর্ণির সেটাই। এই জায়গাতে এক্সপেরিয়েন্সটা, এই জায়গায় এক্সপিরিয়েন্স হচ্ছে আমার মানে বাবা মা তো প্রথমে হয়তো দেখেছে বা দেখে নাই সেটা জানি না, 2-3 দিন পরে আমার বাবা আমাকে ফোন দিয়ে বলছে যে এই কি গান গাইছো, এটা তাড়াতাড়ি এটা নামায় ফেলো, সবাই আমাকে ফোন দিচ্ছে, এটা কেন করছো, নামায় ফেলো। বললাম কেন আমি নামায় ফেলবো, বলে কখন ধরে নিয়ে যাবে, এভাবে হয় নাকি, নামায় ফেলো। তারপরে আমি বললাম যে না, এটা তো আমি এমন কিছু লিখি নাই যে নামায় ফেলবে, আমার গানে কোনো অ্যাটাক করা কথা নাই, এটা একটা দুঃখের গান, দুঃখের জায়গা থেকে লেখা, আর আমার যদি কিছু হয়ও সেই জায়গায় আমার ব্যাকআপ আছে, সো ওটা নিয়ে প্রবলেম নাই। পরে কিছুক্ষণ চুপ করে থেকে বলে বাপের মতো হইছিস, তারপরে ফোন রেখে দেয়। মানে আমার বাবাও যখন স্টুডেন্ট লাইফে সে অনেক প্রতিবাদী ছিল, সে মানে যতগুলো প্রোটেস্ট বা ভালো ভালো যত কাজ করবো সব কিছু, ইভেন যুদ্ধের সময় আমার বাবা তখন ছোট, ক্লাস 3-তে পড়তো তখন, আমার 2 চাচু ফুপি ওরা মুক্তিযোদ্ধা ছিল। তো বাবা মুক্তিযোদ্ধা করতে পারেননি, কিন্তু ওই যে যুদ্ধের সময়টায় সে ঠিকই রাইফেল নিয়ে ঘুরতো, সে ঠিকই হচ্ছে যে মানে রাজাকারদের ধরিয়ে দিত, এরকম টাইপের একটা বিষয় ছিল। তো তার মধ্যে প্রতিবাদী বিষয়টা অনেক আগে থেকেই। এই জায়গাতে সোহাগ ভাই কি? আমি আসলে মানে যখন গানটা করি ফেসবুকে যখন দিব, তখন আমার সহধর্মিণী যে ওকে আমি বললাম যে গানটা কি দিব, কারণ এখন তো অনেক ধরপাকড় চলছে, বলে দিয়ে দাও, অ্যাটলিস্ট তুমি কাজে আসো, এটার একটা কাজ, তোমার একটা কাজ যদি ওদের হেল্প করে, সো ডু ইট, জাস্ট ডু ইট। সো আমার ওই জায়গা থেকে আমি বলবো যে আমি এবং আমার ওয়াইফ আমরা দুজনই প্রচণ্ড আক্রান্ত ছিলাম এই ব্যাপারটা নিয়ে টেকনিক্যালি আসলে। তো ওই জায়গা থেকে ও ভয়ানক লেভেলে রেডি করছে, তুমি এখনই দিয়ে দাও, যা হয়ে যাবে, কি আর হবে, ধরলে ধরুক, যদি একটা ভালো কাজের জন্য তোমাকে ধরে নিয়ে যায়, যদি নিয়ে যাক, সমস্যা কি আর হবে, তাই কি না? আর হবে। ওকে, আপনাদের দুজনের কাছ থেকে যে গানটা আমরা এই সময়টাতে পেয়েছি, দেশ সংস্কার, মানে আপনাদের তো দলে আরো অনেক সদস্য আছে, এই গানটা কি মূলত আপনারা দুজনেই করেছেন নাকি বাকিদেরও ইনভলভ আছে? ইনভলভ বলতে বাংলা হিপ হপে এই সিচুয়েশনের মধ্যে প্রায় 40-50টার উপরে গান বের হয়েছে, শুধু র্যাপার্সদের থেকে 50টার উপরে। এর মধ্যে একটা প্রডিউসার আছে যে আমার যে মিউজিক বানাইছে, যে আমার যে টিমমেট, ওর নাম হচ্ছে বর্ণ অ্যানভিল। ও 20 মিনিটের মধ্যে ওর আমি ফোন দিছি যে ভাই আমি তো কালকের মধ্যে একটা গান করবো, আমার এখন একটা মিউজিক পাঠাও। ও 20 মিনিটের মধ্যে একটা মিউজিক পাঠাইছে। পাঠানোর পর আমার কাজ রেডি হয়েছে, গান লেখা শেষ, ওর পার্ট শেষ রাতের মধ্যেই। সকালে আমার রেকর্ডিংয়ে গেছি আমি এক স্টুডিওতে, এক ফ্রেন্ডের, ওর নাম মেনশন করতে না করছে, ওর ঝামেলা হবে, তো ও একটু ভয় পায়। ওর স্টুডিওতে গেছি, যাওয়ার পর আমার কাজ ছিল যে শুধু এখানে রেকর্ড দিব। ও বৈশা মিক্স মাস্টার করে দিছে। আর যে বর্ণ অ্যানভিল, ওই যে 50টা গান বের হয়েছে বাংলা হিপ হপের, সব র্যাপার মিলে 80% বিট ও প্রডিউস করছে। ওর কি গান বানাইতে পারেনি, বাট ও একটা অ্যানাউন্সমেন্ট করছে যে যাদের গান বানানোর ইচ্ছা, আমি সবাইরে ফ্রিতে মিউজিক প্রোভাইড করতেছি, তোমরা কেউ ইউটিউব বিট বা অন্য কিছু ইউজ করো না, তুমি আমার থেকে বিট নাও। এরকম 100টার উপরে মিউজিক বানায় প্রোভাইড করে দিছে সবাই। এটা হচ্ছে বাংলা হিপ হপের, এই যে অনেক বড় একটা মুভমেন্ট ছিল বাংলা হিপ হপের মধ্যে, অনেক বিশাল। টিমমেটস বলতে বাংলা হিপ হপে এরকম অনেক হেল্পফুল র্যাপার আছে, যেরকম স্কিপ খান, আরেকটা ছেলে গান করছে, ওর নাম হচ্ছে সেজান কথা ক। তারপর হান্নান একটা ছেলে অ্যারেস্ট হয়েছে, ওর নাম কি জানি গানের নাম, এই আওয়াজ উঠা বাংলাদেশ। তো বাংলা হিপ হপে অনেকেই করছে, এরকম দেখা গেছে যে এখন পুরো বাংলা হিপ হপ একটা টিম হয়ে গেছে। আমরা যেরকম 5 জন ছিলাম না, এখন 500 জন হয়ে গেছে বাংলা হিপ হপের। কেউ কাউরে দেখতেছে না যে কার ঝামেলা, কার সাথে কার ঝগড়া, সবাই এক হয়ে গেছে। সবাই কারো এখন একদম বাংলা হিপ হপ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিগেস্ট ইম্প্যাক্ট ফেলাইছে একদম। ওকে, মানে আমি বলতে যাচ্ছিলাম কি যে আপনাদের কাছ থেকে যে গানগুলো আমরা পেয়েছি এটা আন্দোলনের সময়, তো এই গানগুলো শুধু আন্দোলন ঘিরে কেন, সবসময় কেন আমরা পাবো না, সবসময় কি তৈরি হতে পারে না, আপনারা কি বলেন? অবশ্যই, কারণ আমি মনে করি যে সামনে যে সময়টা আসছে এটা আরো কঠিন। এবং এখানে আমরা যারা কালচারালি যুক্ত আছি বিভিন্ন মাধ্যমে, কেউ গান, কেউ লেখা, কেউ যারা সিনেমা বানাচ্ছে, সবার অনেক বড় ভূমিকা। কারণ এই সংস্কার করতে হলে সব জায়গায় সংস্কার করতে হবে আসলে। কারণ এখন যদি মূল্যবোধটা তৈরি করতে পারি, একটা আনপ্রিপেয়ার্ড একটা সময় আমাদের সামনে আছে, আমরা জানি না কি আছে। সো আমরা যদি কালচারাল মুভমেন্টটাকে খুব বেশি স্ট্রং করতে পারি, দেখা যাচ্ছে আমি আগে একটা গান করতাম, চিন্তা করলাম যে আমি এখন থেকে 5টা গান করব, ও 5টা সিনেমা বানাবে। সো যেটা হবে যে একটা কম্বাইন্ড একটা এফোর্ট দিলে না, একটা আমার মনে হয় যে নেক্সট জেনারেশনে এই যে একটা
নিশ্চুপ জেনারেশন যেটা মানে লাস্ট গ্যাপটা 15 ইয়ার্স এটা আর পড়বে থাকবে না, না। এই লুফলটা থাকবে না। পার্সা কি বলবে এই জায়গাতে, বা সবসময়- এটা সবসময় হলে আমার কেমন হয়? সবসময় আসলে দেশের গান করার ইচ্ছা ছিল, সবসময়ই করার ইচ্ছা ছিল, কিন্তু একটা পর্যায়ে এসে মানে ছোটবেলায় যেরকম যখন আমরা দেশের গান করতাম, জন্ম আমার ধন্য হলো, মন মাতানো দেশ, এরকম অনেক ধরনের গান কিন্তু আমরা করে এসেছি ছোটবেলায়, আমরা যারা একদম মানে বেস থেকে শিখেছি যারা। কিন্তু একটা পর্যায়ে যে দেখছিলাম যে সবাই এই গানগুলো না আসলে গাওয়া মানে মোটামুটি বন্ধই করে দিয়েছে। 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চে আমাদের এই গানগুলো আর তেমন একটা বাজে না। আগে যেরকম আগের রাত থেকে শুরু হতো গানগুলো বাজা, এখন কিন্তু আসলে কমে আসছে। এটার কারণ হতে পারে যে এখনকার জেনারেশন আসলে মিউজিকের টেস্টটা এদের ডিফারেন্ট, হয়তো আগেকার ওই মিউজিকের প্যাটার্নটা তাদের পছন্দ না, এই জন্য হয়তো ওই প্যাটার্ন তারা পছন্দ করে না। তো আমার আগে থেকে ইচ্ছা ছিল যে কিছু একটা করব দেশের গান নিয়ে, তো এবার আসলে সুযোগ পেয়েছি, হয়তো এখন থেকে করব। আগামীতেও এই ধারাটা অব্যাহত হ্যাঁ, থাকবে? হ্যাঁ। ওকে, আপনাদের দুজনের কি মত একটু ছোট্ট করে শুনুন। আমার যে মানে সবসময় যদি এই ধরনের গান হয় তাহলে সবসময় কিন্তু বলতে আমি যতদিন বাইচে আছি, জেনারেশনটা আর তৈরি হবে না। হ্যাঁ, গোল্ড কিউব যতদিন বাইচে আছে, আমার যদি আপনার এগেনস্টও গান করতে হয় কখনো, আমি যদি দেখি যে আপনি এমন কিছু করতেছেন যেটা Oh my God. দেশ বিরোধী, তাহলে আমি এটা আপনার এগেনস্টে বানাবো, ভাইয়ার এগেনস্টে বানাবো, আপুর এগেনস্টে বানাবো, ওর এগেনস্টে বানাবো, যতক্ষণ Okay. পর্যন্ত আমি আছি। আমাদের এই স্লোগান পারবে না তুমি থামাতে, লাশের পাহাড়ে লুকিয়ে কতদিন আর বাঁচবে। আন্দোলন 47-52-4 আনে বিপ্লব প্রতিবার, বিদ্রোহী প্রতিবাদ আন্দোলন এমন না যে চাইতাছে কর্মসংস্থান, মাসিক ছাত্র ভাতা, মান সম্মান। ওরা কইছে রাষ্ট্রভাষা বাংলা চাই, পূর্ব পশ্চিম ভাগ চাই, নিরাপদ সড়ক চাই, কোটার সংস্কার চাই। ছাত্র যদি ভয় পাইতো বন্দুকের গুলি, উর্দু থাকতো রাষ্ট্রভাষা, উর্দু থাকতো বুলি। দেশে স্বৈরাচার রাজ করে, চোর রাজ ভোগ করে, গুলি খায়া পাখির চেয়ে ছাত্র বেশি মরে। পরিশ্রম আর যোগ্যতার মানে বুঝবো কেমনে, ওই তো নিজেই টিকা আছে নিজের বাপের নামের উপরে। বর্ডারে প্রতিবেশীর গুলিতে মরে গ্রামবাসী, মনে হয় ঘর আমার কিন্তু ঘরের মালিক প্রতিবেশী। মরণের ডরদা হেবি তরা, আবু সাইদের মতো আমি বুক পাইতা কুমুগুলি পোলা। এই বাংলাদেশ আমার, আসামও আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এই ছাত্র সমাজ আমার, দেশের মাটি আমার, এই স্বাধীনতা আমার, দেশের মানুষ সব আমার। উপজাতি আমার, চাকমারা আমার, বারমারা আমার, মারমারা আমার। আজও এক গল্প, কল্পনা চাকমার। শহীদ আবরার ফাহাদ, মেজর সিনহা, সাগর রুনি। আর আমি যদি আপনাদের কাছে জানতে চাই, সবার কাছে, এই সময় এসে কেমন বাংলাদেশ আপনারা দেখতে চান, আমি চারজনের কাছ থেকে উত্তরটা নেব। খুব সহজে যদি বলা যায় সেটা হচ্ছে যে গত 15 বছর অনেক কিছু বলতে গিয়ে চিন্তা করতে হয়েছে যে আমার কথার উপরে নাকি একজন সেন্সর দিচ্ছে। আমি চাই যে ভবিষ্যতে বাংলাদেশ যেই শাসক আসুক না কেন, যেই আসুক না কেন, আমার কথার উপরে কেউ কোনো সেন্সর দিতে পারবে না। আমি যা বলতে চাই আমি বলবো, মানে ঠিক হোক ভুল হোক আমি বলবো। আপনি বাক স্বাধীনতা, আমি বাক স্বাধীনতা চাই আর কি। ওকে, আচ্ছা, সো আমার কথা হলো গিয়ে যে দেশে আমি আমার জন্মের পর থেকে বাংলাদেশে যতদিন ছিলাম, যতদিন আছি, আমি সবসময় একটা জিনিস দেখেছি যে সবাই সবসময় বলে যে বাংলাদেশের মানুষ সভ্য না, বাংলাদেশের মানুষ এটা করে ওইটা করে, বিচার হবে না, এই হবে না, সে হবে না। আমি জাস্ট এইটুকু চাই যে বাংলাদেশের মানুষ এখন এইটা বলতে শিখুক যে বাংলাদেশেও বিচার হবে, বাংলাদেশের মানুষও সভ্যভাবে বাঁচতে জানে, বাংলাদেশের মানুষও কথা বলতে জানে তার ন্যায়ের পক্ষে। তো এই বাংলাদেশটা আমি দেখতে চাই। বাংলাদেশের আসলে ভাবমূর্তিটা ভালো থাকুক, এক্স্যাক্টলি, ভালো মানে হোক। বাংলাদেশের মানুষ যে আরেকটা সভ্য জাতি, আমরাও যে একটা আমরা শক্তিশালী আসলে জাতি, সভ্য জাতি, এটাই হ্যাঁ, আমরা প্রমাণ করতে এটা আমরা চাই প্রমাণ করতে ভবিষ্যতে। চাই। এখানে গোল্ড কিউব কি বলবে? আমি চাই যেরকম কোটা সংস্কার হয়েছে, দেশ সংস্কার হোক। প্রত্যেকটা মানুষ, ছাত্র সমাজ নতুন একটা লিডে যাক, তারা কিভাবে আগায় নেওয়া যায়। যেরকম এখন দেখতেছি যে স্টুডেন্টরা ট্রাফিক পুলিশের কাজ করতেছে, ওরা এটা শিখলো থেকে, ওরা তো পারে না, কিন্তু ওরা খুব সুন্দরভাবে এগুলো নিয়ন্ত্রণ করতেছে। তো এই যে ছাত্র সমাজটারে ইউটিলাইজ করা যায়, একটা ইউজ করা যায় বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এগুলা নিয়ে কেউ কথা বলুক, আগায় আসুক, দেশ সংস্কার হোক, বাক স্বাধীনতা থাকুক। কেমন বাংলাদেশ চায় পূর্ণি তার জায়গা থেকে? কোটা সংস্কার হলো, দেশ সংস্কার হচ্ছে, আগামীতেও হবে। তবে আমার সব থেকে বড় চাওয়া হচ্ছে মানুষের মনের সংস্কার। এটা থেকে বড় আর কিছু নাই আপাতত আমার কাছে চাওয়ার মতো। কারণ দেশ থাকবে, সবই থাকবে, আমরা একদিন চলে যাব, কিন্তু আমরা এখন যে জেনারেশনটা পাচ্ছি, আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা খুব কম, আসলে মনের মিল খুব কম।
বিবেকবান হতে হবে আমাদের। আর আমি জানি না এটা কিভাবে আসলে হবে, কারণ কিন্তু আমরা আশা রাখছি, আমরা আমাদের হ্যাঁ সবার অবশ্যই চেষ্টায় আশা কিন্তু রাখছি এটা সম্ভব আসলে। দেশ আর আসলে এই যে আন্দোলন পরবর্তী আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে কে বা কারা শিশু একাডেমি ভেঙে ফেলছে, তারপরে রাজশাহীতে শিশু সিনেপ্লেক্স একাডেমি ভেঙেছে আপু। দেখেছি, তারপরে সঙ্গীত শিল্পী রাহুল আনন্দের বাড়ি ভেঙেছে। পুড়িয়ে কতগুলো সব তার, musical মানে instrument। সঙ্গীতের যে ইনস্ট্রুমেন্ট সেগুলো পুড়িয়ে ফেলেছে। বীরশ্রেষ্ঠদের স্কাল্পচারগুলো যেভাবে হ্যাঁ। ভাঙা হয়েছে, মানে এই বিষয়টা কি কিভাবে বলবো? এই যে দেখছেন আপনারা? গণভবনে আমি আপনাদের সবার কাছেই জানতে আমার চাই। কাছে মনে হয় যে এরকম যে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট যখন থাকে লম্বা সময়, তখন আসলে এই এক্সট্রিমিস্টটা আসলে খুব দানা বেঁধে ওঠে সমাজের বিভিন্ন স্তর থেকে। কারণ আচ্ছা। যার বাক স্বাধীনতা থাকে না, আমরা যারা প্রোগ্রেসিভ চিন্তা করে তারা চিন্তা করতে পারে না, বলতে পারে না। সো অনেকেই দেখা যাচ্ছে যে এই মৌলবাদ যেটাকে বলি, ধর্মের দোহাই বলি বা একটা নির্দিষ্ট মতবাদের দোহাই দিয়ে তারা নিজে নিজে সংগঠিত হয়। তো এই যে লম্বা সময় যেহেতু আমাদের এই ব্যাপারটা ছিল, ফ্যাসিজম ছিল আমাদের চালু থাকার কারণে এই একটা ভয়েড তৈরি হয়েছে, যার কারণে এই রিসেন্ট যে ঘটনাগুলো এখন হচ্ছে, তার উপরে এখন দেশে এই মোমেন্টে একটা টার্মোইলই চলছে। কারণ আমাদের যারা যে রাষ্ট্র পরিচালনা যারা করবে, স্পেশালি যারা অ্যাডমিনিস্ট্রেশন যারা চালাবে, পুলিশ নাই। সো আলটিমেটলি কোনো মানে উইদাউট এর ল মধ্যে কিছুই নাই, কিছুই নেই। সো আমার মনে হয় যে এটা অবশ্যই ঠিক হবে, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে। আর আর আমি পার্সোনালি যেটা মনে করি যে আমাদের মধ্যে অনেকেই আছে যে শুধু বলে যাচ্ছি, এখন আমাদের সবার খুব অ্যাক্টিভ পার্টিসিপেশন দরকার এই সংস্কারের কাজে। এটা করলে যত বেশি আমরা পার্টিসিপেট করবো অ্যাক্টিভলি, তত দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, আমি আশা করি। এই জায়গা থেকে আপনাদের মতামতটা একটু শুনতে চাই। আমার কাছে মনে হয় যে আমাদের কালচারাল এডুকেশনটা আরো বাড়ানো উচিত। মানে প্রত্যেকের মধ্যে কালচারাল সেন্স, আমাদের হিস্ট্রি সম্পর্কে জানা, অ্যান্ড আমাদের কালচারাল সাইড থেকে কিভাবে মুভ করা উচিত, কিভাবে জিনিসটাকে তুলে ধরা উচিত, এই জিনিসটা মানে ফ্যামিলি থেকে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই জিনিসটার একটা প্রপার এডুকেশন দেওয়া উচিত, এটা আমি মনে একদম করি। প্রাইমারি লেভেল Okay. থেকে হায়ার সেকেন্ডারি অবধি আমার মনে হয় যে খুব কঠোরভাবে এই সিলেবাসগুলো মেনটেন করা উচিত। কারণ একটা মানুষের কাঠামো গড়ার মানে যেই মেইন যেই ধাপটা, ওটা ওই একদম বাচ্চাকাল থেকে ধরে নেই যে কলেজ পর্যন্ত। এরপরে কিন্তু অলরেডি আমি মানে আমার একটা সত্তা অলরেডি হয়ে গেছে, আমি তখন নিজের মতো করে ভাবতে পারি। কিন্তু তার আগ পর্যন্ত একটা যে কাঁচা যেরকম কাদা থাকে, তখন যেই শেপটা দিব একটা বাচ্চাকে, সে কিন্তু ওই শেপটাই ধারণ করবে, এবং শক্ত হয়ে যাওয়ার পরে কিন্তু সেটা আর ঠিক হয় না। গোল্ড কিউব কি বলবো এখানে? আমার বলার কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ যারা যারা আন্দোলনে পার্টিসিপেট করছে তাদের সংখ্যাটা খুব কম, কিন্তু এখন যারা লুট তারা এগুলো করতেছে, কখনো ছাত্র সমাজ থেকে এগুলো হচ্ছে না। যে ক্লাব এই মূর্তি ভাঙতেছে বুদ্ধিজীবীদের, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতেছে, তারপর শিশু একাডেমি ভাঙতেছে, এরা ওই স্টুডেন্টগুলো দেখা গেছে আন্দোলনের পরপর এরা বাসায় না যায় আর ট্রাফিকের কাজ করতেছে, এরা রাস্তা পরিষ্কার করতেছে। তো এই যে কাজগুলো এরা করতেছে, এটা এখন করা হইতেছে, এটা আমাদের চোখে পড়তেছে, কারণ কোনো এখন শাসন ব্যবস্থা নাই, এখন আপাতত কোনো প্রশাসন নাই, এবং সেই কারণে আসলে যে ভাঙচুরগুলো আমরা দেখছি, লুটপাটগুলো দেখছি, মানে এটা আমাদের আসলে প্রত্যাশা না। আমরা চাই যে সবকিছু খুব দ্রুত স্বাভাবিক হোক, আরো সুন্দর একটা বাংলাদেশ যেন আমরা দেখতে পাই, বাংলাদেশে যেন আমরা বেঁচে থাকতে পারি। আর আজকের এই আয়োজনে আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। চারজনের জন্যই রইল শুভকামনা, এবং আপনাদের সবার কাছ থেকে গান শুনতে চায় দর্শক, আপনারা অবশ্যই গান নিয়ে হাজির থাকবেন। শেষ করছি আজকের আয়োজন। দর্শক, এই ছিল তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজনে। আসছে সপ্তাহে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।